তোমাদের জন্য আইসিটি বিষয়ের 2025 সালে বিভিন্ন বোর্ডে আসা প্রথম অধ্যায়ের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি। এই লেসনে তোমরা আমাদের যে সকল বোর্ডে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল, অনেকে মনে করে প্রশ্নগুলো সহজ, কিন্তু এগুলো জ্ঞানতাত্ত্বিক প্রশ্ন। যদি তোমার জানা না থাকে তাহলে তুমি চিন্তা করে এগুলোর উত্তর দিতে পারবে না। এগুলো তোমার স্মৃতিশক্তিতে পড়া থাকতে হবে। তো এবারের 26 সালে এইরকমই প্রশ্ন হতে পারে, এই জন্য এই প্রশ্ন 25 সালের প্রশ্নগুলো বুঝে বুঝে পড়লে তোমাদের অনেক কাজে আসবে। তো চলো শুরু করি। আমি বিভিন্ন বোর্ড থেকে প্রথম অধ্যায় থেকে 29টি প্রশ্ন পেয়েছি, যেগুলো 25 সালের পরীক্ষায় এসেছে। তো চলো শুরু করি। ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি? অপশনগুলো দেখলে দেখা যাচ্ছে সাশ্রয়ী ও সহজলভ্য, লাইসেন্স ফি লাগে, অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায়, তথ্যের গোপনীয়তা বজায় থাকে। তো আমরা জানি ক্লাউড কম্পিউটিং এ তথ্যের গোপনীয়তা বজায় থাকে না, অ্যাপ্লিকেশনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, লাইসেন্স ফি লাগে না। তাহলে খ, গ, ঘ এগুলো ভুল। আমাদের সঠিক উত্তর হচ্ছে এটা সহজলভ্য ও সাশ্রয়ী। আমি এখানে ব্যাখ্যাও দিয়ে রেখেছি কেন ক নাম্বার উত্তরটি সঠিক উত্তর। জৈবিক বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাসকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে জিনোম। কোনো জীবের পূর্ণাঙ্গ বংশগতি তথ্যের সেট বা জৈবিক বৈশিষ্ট্যের সামগ্রিক যে নকশা, তাকে জিনোম বলে। 3 নম্বর প্রশ্ন, কোনটি আণবিক পর্যায়ের বিজ্ঞান? এটা তোমরা জানো যে এই যে ন্যানো টেকনোলজি, এটা হচ্ছে আণবিক পর্যায়ের বিজ্ঞান। কারণ ধাতব বস্তুকে অতি আণুবীক্ষণিক পর্যায়ে অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে সুনিপুণভাবে কাজে লাগানোর বিদ্যাকেই ন্যানো টেকনোলজি বলে। 4 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে সিমুলেশনকে কি বলে? এখানে সিমুলেশন বলতে এটা ভার্চুয়াল রিয়েলিটিকে বোঝায়, অর্থাৎ বাস্তবের অবিকল অনুকরণ হার্ডওয়্যার সফটওয়্যারের মাধ্যমে। এখানে তোমরা যে ভিআর পড়ো সেটা ভার্চুয়াল রিয়েলিটি। আমরা এখন একটি উদ্দীপক দেখতে পাচ্ছি 5 ও 6 নম্বর প্রশ্নের জন্য। মিস্টার রাজীবের নিকট এমন একটি মানুষের ন্যায় যন্ত্র আছে। দেখো, মানুষের ন্যায় যন্ত্র আছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে মানুষের ন্যায় যন্ত্র বলতে বোঝাচ্ছে রোবটকে, যার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, হাঁটাচলা ও স্পর্শা অনুভূতি আছে। তিনি টিউমার অপারেশনে ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করেছেন। তাহলে এখানে আমরা দুইটা টপিক দেখতে পাচ্ছি। ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা হয় ক্রায়োসার্জারিতে, আর মানুষের ন্যায় যন্ত্র, তাহলে এটা রোবটকে বোঝাচ্ছে। আমরা প্রশ্নটা দেখি। মিস্টার রাজীবের যন্ত্রটি ব্যবহৃত হয় কোথায়? জটিল সার্জারি চিকিৎসায় ব্যবহার হয়। তারপরে খনির, যেহেতু এখানে ক্রায়োজেনিক এজেন্ট এবং হলো তিনি একজন ডাক্তার মনে হচ্ছে, তো এই জন্য এটা জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার হয়। কিন্তু যেহেতু এটার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, হাঁটাচলা স্পর্শানুভূতি আছে, এই জন্য এটা খনির রক্ষণাবেক্ষণে এটাই বেশি উপযুক্ত উত্তর। আমরা এর পরের উত্তরটি দেখি। মিস্টার রাজীবের উল্লিখিত চিকিৎসা গ্রহণের কারণ। তো ক্রায়োসার্জারিকে এখানে নির্দিষ্ট ইঙ্গিত করা হচ্ছে যে তুলনামূলক ব্যয় কম। আমরা জানি যে ক্রায়োসার্জারি তুলনামূলক ব্যয় কম, তারপর এটাতে কাটাছেঁড়া করার প্রয়োজন হয় না, আর এটা ভুল। দীর্ঘমেয়াদী কার্যকারিতা আসলে চিকিৎসার থাকে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 1 ও 2 নম্বর উত্তর, উত্তর ক। 7 নম্বর প্রশ্ন, ক্রায়োজেনিক এজেন্ট কোনটি? এখানে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন, আর্গন, ক্লোরিন, হিলিয়াম। তো এখানে আমরা জানি যে আর্গন ব্যবহার করা হয়, তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, তাহলে এই 4টি অপশনের মধ্যে আর্গন সঠিক উত্তর। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো হলো, রাজশাহী বোর্ড 2025 সালে এটা আসছে। মেশিন লার্নিং, অবশ্যই এটা ঠিক। তারপরে ই লার্নিং, এটা না, এটা ঠিক না। ই লার্নিং হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে দূর থেকে অনলাইন ক্লাস করা, এটাকে ই লার্নিং বলে। তো ডিপ লার্নিংও হচ্ছে আমাদের এআই এর অন্তর্ভুক্ত। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, খ নাম্বার সঠিক উত্তর। এরপর আমরা দেখি আরেকটি 9-10 প্রশ্ন, এটারও উদ্দীপক আছে। জনাব লাবিব মসৃণ ত্বকের জন্য অ্যান্টি এজিং ক্রিম তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করলেন। দেখো, ক্রিম তৈরিতে তার মানে প্রসাধনী তৈরিতে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করেছেন। তার অফিসে প্রবেশ করতে হাতের ছাপ লাগে।
তাহলে এখানে হাতের ছাপ, তাহলে হাতের ছাপ দিয়ে যেহেতু অফিসে প্রবেশ করে তাহলে এটা বায়োমেট্রিক্স, আর এই যে প্রযুক্তিটা এটা ন্যানো টেকনোলজি হবে। তাহলে জনাব লাবিবের ক্রিম তৈরির প্রযুক্তিটা হচ্ছে ন্যানো টেকনোলজি। আমরা পরের প্রশ্নটা দেখি। জনাব লাবিবের অফিসে প্রবেশের ব্যবহৃত প্রযুক্তির শরীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো, অর্থাৎ ফিজিওলজিক্যাল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, শরীরবৃত্তিক বৈশিষ্ট্য হচ্ছে যে ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্ট, কারণ কণ্ঠস্বর এটা আচরণীয় বৈশিষ্ট্য। কাজেই আমাদের সঠিক উত্তর 2 ও 3 গ নাম্বার। এবারে 11 নম্বর প্রশ্ন, টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির প্রযুক্তি কোনটি? এটা নিঃসন্দেহে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির মাধ্যমে স্থায়িত্ব বাড়ে, এরকম ন্যানো পার্টিকেলের প্রলেপ ব্যবহার করে টেনিস বল তৈরি করা হয়, এটা খুবই টেকসই। বিলুপ্তপ্রায় জীবের রহস্য উন্মোচনে ব্যবহৃত প্রযুক্তি। দেখো বিলুপ্তপ্রায় জীবের রহস্য উন্মোচনে, এটা দেখো তোমাদের এই প্রশ্ন নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয় যে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হতে পারে, আবার বায়োমেট্রিক্সও হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এগুলো হবে না। অনেকেই ভাববে যে এই ক খ এই দুটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জীবের জিন পরিবর্তন ও ক্লোনিং করে বিলুপ্তপ্রায় প্রাণীর বংশবৃদ্ধি ও রহস্য উন্মোচন করা সম্ভব। তো সঠিক উত্তর হচ্ছে এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমরা এর পরের প্রশ্নটা দেখি। নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি, এটা দেখেই তোমরা বুঝতে পারছো এটার পার্শ্ব প্রতিক্রিয়াক্রম, এটা ক্রায়োসার্জারিকে ইন্ডিকেট করছে। রোগীকে পূর্ব প্রস্তুতি নিতে হয় না, এটাও ঠিক আছে যে কাটাছাড়া করতে লাগে না, রোগীকে কম ধকল সহ্য করতে হয়, এই জন্য আমাদের উত্তর হচ্ছে 1, 2। চিকিৎসা পরবর্তী অনেকদিন হাসপাতালে থাকতে হয়, ক্রায়োসার্জারিতে আসলে হাসপাতালে থাকতে হয় না, একদিনেই ভালো হয়ে যায়, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। পরের প্রশ্ন আমরা দেখি। ডিএনএ ম্যাপিং এর জন্য ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ডিএনএ ম্যাপিং অর্থাৎ ডিএনএ অ্যানালাইসিস করার জন্য। তো ডিএনএ অ্যানালাইসিস করার জন্য এখানেও কনফিউশন সৃষ্টি হতে পারে, তো দেখো খ আর গ নিয়ে। এখানে তোমাদের একটা ব্যাপার বুঝতে হবে যে গবেষণা বা রিসার্চের কাজটি করা হয় বায়ো ইনফরমেটিক্সে, আর এটার প্রয়োগ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটার প্রয়োগ করা হয়। তো সেক্ষেত্রে এখানে ব্যাখ্যাটা দেখো, ডিএনএ ও প্রোটিনের মতো বিশাল জৈবিক তথ্যের গাণিতিক ও কম্পিউটারাইজড বিশ্লেষণকে বায়ো ইনফরমেটিক্স বলে। এখানে কিন্তু বিশ্লেষণকে বোঝাচ্ছে, গবেষণা বোঝাচ্ছে, গবেষণা বোঝালে বায়ো ইনফরমেটিক্স হবে। কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র? তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হচ্ছে রোবোটিক্স, কারণ রোবটকে স্বয়ংক্রিয় করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে, যার ফলে রোবট নিজে সিদ্ধান্ত নিতে পারে, চিন্তা করতে পারে, অনুভূতি থাকে। এরপরে আমরা দেখব আমাদের 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নটা আমি একটু দেখি, উপরে চলে গেছে। 16 নম্বর প্রশ্নটা হচ্ছে আণবিক পর্যায়ে কাজ করার প্রযুক্তি কোনটি? আণবিক পর্যায়ে কাজ করার প্রযুক্তি হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি আণবিক পর্যায়ে কাজ করার প্রযুক্তি। এরপরে আমরা দেখব উল্লেখিত প্রযুক্তির মাধ্যমে তৈরি পণ্য হবে মজবুত, টেকসই, ওজনে ভারী। এটা ভুল, কারণ ন্যানো টেকনোলজিতে তৈরি পণ্য ওজনে হালকা হয়, টেকসই হয়, মজবুত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ মূলত কোন ক্ষেত্রে বেশি কার্যকর? ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র হিসাব সংরক্ষণ, এটা ঠিক না। ডাটাবেজ ম্যানেজমেন্ট, এটাও না। জটিল অপারেশনের সিমুলেশন, হ্যাঁ এটা ঠিক, যে জটিল অপারেশনগুলো যদি আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারকে প্রশিক্ষণ দেওয়া হয় নবীন ডাক্তারদের, তাহলে ক্ষয়ক্ষতি অনেক কম হয়। এরপরের প্রশ্ন আমরা দেখব 19 নাম্বার। টেলিমেডিসিন সেবার প্রধান মাধ্যম কোনটি? টেলিমেডিসিন সেবার প্রধান মাধ্যম হচ্ছে ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে স্বাস্থ্যগত সেবা নেওয়া সেটাকে বলা হয় টেলিমেডিসিন। এরপরে 20 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কোন ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়? আমরা জানি লিপস, তারপরে প্রলগ, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয়, সঠিক উত্তর হচ্ছে লিপস। এরপরে আছে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? অর্থাৎ এই যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করে যে তরুণরা টাকা ইনকাম করছে, ফেসবুক অবশ্যই না, মাইস্পেস, আপওয়ার্কটা, এটা সঠিক উত্তর। তো আপওয়ার্ক হলো ফ্রিল্যান্সার, হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে মানুষ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাজ করে টাকা ইনকাম করে। কৃষি খাতে প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে বাংলাদেশে সারা বছরই মৌসুমী ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাহলে এটা কোন প্রযুক্তি? নিঃসন্দেহে এটা, যেহেতু উন্নত মানের ফল উৎপাদন, সেক্ষেত্রে এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমরা এটা জানো।
উল্লেখিত প্রযুক্তির প্রভাবে অর্থনৈতিক উন্নয়ন হবে, অবশ্যই অর্থনৈতিক উন্নয়ন হবে। নতুন জীববৈচিত্র্য সৃষ্টি হবে, অবশ্যই হবে। আগে ব্রয়লার মুরগি ছিল না, এখন নতুন করে আসছে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কারণে। দেশীয় প্রজাতি বিলুপ্ত হতে পারে, এটাও সঠিক উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3 তিনটি। শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? এটা হচ্ছে ক্রায়োসার্জারি। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করাকে বলা হয় ই-কমার্স। উচ্চ ফলনশীল জাতের ফসল উদ্ভাবনে ব্যবহৃত প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপরে আমরা দেখব আমাদের 27 নম্বর, রোবটের হাত পা নাড়াচাড়া করার জন্য কোনটি ব্যবহৃত হয়? এখানে ব্যবহার হয় হলো অ্যাকচুয়েটর। আমাদের যেমন হাত পায়ের পেশির মাধ্যমে আমরা হাত পা নাড়াচাড়া করি, ঠিক সেরকম রোবটের অ্যাকচুয়েটর পেশির ন্যায় কাজ করে। 28 নম্বর প্রশ্ন, বিশ্বগ্রাম ধারণার প্রবক্তাকে? খুবই সহজ প্রশ্ন, এটা সবাই জানো, মার্শাল ম্যাকলুহান। এরপরে আমাদের সর্বশেষ প্রশ্ন, ব্যক্তি শনাক্তকরণের অত্যন্ত নির্ভরযোগ্য শরীরবৃত্তীয় পদ্ধতি কোনটি? তো এখানে দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট, সিগনেচার, পাসওয়ার্ড, পিন কোড। তো তোমরা জানো যে সিগনেচার নকল করা যায়, পাসওয়ার্ড হ্যাক করে নিয়ে নেওয়া যায়, পিন কোড হ্যাক করা যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নকল করা অসম্ভব। কাজেই সিনেমাতে যেগুলো দেখো সেটা আসলে ভুয়া। তো এটার সঠিক উত্তর হবে ফিঙ্গারপ্রিন্ট। তো তোমরা এতক্ষণ ধরে এই উত্তরগুলো দেখলে, তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা পড়াশোনা করো, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে।